7 দফা দাবিতে জামায়াতের সমাবেশ শুরু। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশে নেতাকর্মীর ঢল, দলকে ক্ষমতায় নেয়ার প্রত্যাশা। গণতন্ত্র ফেরাতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের বিকল্প নেই, মন্তব্য আমির খসরুর। যারা নির্বাচন চান না তাদের রাজনীতি নিয়ে প্রশ্ন। রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে হবে, কক্সবাজারে নাহিদ ইসলাম। রাজনীতিতে নতুন গডফাদার আবির্ভাব মেনে নেওয়া হবে না। গোপালগঞ্জে কারফিউ শিথিল, ময়না তদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যায় স্বজনরা। দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার, প্রয়োজনে লাশ উত্তোলনের ঘোষণা। রংপুরে এলপি গ্যাস স্টেশনে বিস্ফোরণ, নিহত 1, আহত কমপক্ষে 25। অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও দোকানপাটের ক্ষয়ক্ষতি। এবং নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 13তম মৃত্যুবার্ষিকী আজ। নুহাশপল্লীতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল সহ নানা আয়োজন। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে থাকছে বিস্তারিত। চলছে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। তবে ভোরেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশ স্থল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন, লঞ্চে ঢাকায় আসেন নেতাকর্মীরা। 7 দফা বাস্তবায়নের মাধ্যমে সৎ লোকের শাসন, ক্ষমতার ভারসাম্য তৈরি করতে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় নতুন দলকে দেখতে চান বলে জানান জামায়াত নেতাকর্মীরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্ট দিয়ে দলে দলে মানুষ ছুটছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নিতে ছুটছেন নেতাকর্মীরা। হাতে রং বেরঙের প্লে কার্ড আর দাড়িপাল্লা প্রতীক নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন রাজপথ। পিয়ার পদ্ধতিতে নির্বাচন, দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার, জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের পুনর্বাসন সহ 7 দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার কথা জানান নেতাকর্মীরা। বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে 7 দফা দাবি রয়েছে, কিন্তু এর বাইরেও আমরা বলতে চাই আজকের এই সমাবেশ মহাসমাবেশ নয়, আজকের সমাবেশ বিশাল সমাবেশ নয়, আজকের এই সমাবেশ জাতীয় সমাবেশ। তারা দুর্নীতি করে না, তারা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ ব্যবস্থায় সুষম বন্টন করবে। এর চাইতে ভালো প্ল্যাটফর্ম এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন, সৎলোকের শাসন প্রতিষ্ঠায় জামায়াতকে ক্ষমতায় দেখতে চান বলে জানান তারা। জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটা এই সোহরাওয়ার্দী উদ্যানে যে জনসমাগম হয়েছে এটা দেখে আমরা বুঝতে পারতেছি। পুরো আয়োজন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব 6500 স্বেচ্ছাসেবক কাজ করছেন। সুশৃঙ্খল প্রোগ্রাম করার জন্য প্রায় 6500 স্বেচ্ছাসেবক আমরা নিয়োজিত করেছি, এবং এরা আপনারা লক্ষ্য করেছেন যে কাউকে ক্ষতি না করে, হার্ট না করে অত্যন্ত সুন্দরভাবে লোকদেরকে ডিসপাস করার চেষ্টা করতেছে। জামায়াতে ইসলামীর ইতিহাসে এমন বড় সমাবেশ দেখেননি বলেও জানান আগত নেতাকর্মীরা। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। সরকারকে সংবিধানে পিয়ার পদ্ধতি অন্তর্ভুক্ত করার জন্য অবিলম্বে জুলাই সনদে সংস্কারের মাধ্যমে এই পদ্ধতি অনুসরণ করে নির্বাচনের ব্যবস্থার ঘোষণা প্রদান করতে হবে। অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমে এ দাবি আমরা আদায় করে ছাড়বই ইনশাআল্লাহ। তাই আসুন, জনগণকে জাগ্রত করুন, পাড়ায় মহল্লায় আওয়াজ ছড়িয়ে দিন। এই বার্তা নিয়ে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতি এবং ভোটের কেন্দ্র দখল বন্ধ হবে, দখলদারিত্ব উচ্ছেদ হবে, জনগণের ভোটের প্রতিফলন করবে। তার মাধ্যমে একটি সুশাসন, বিপ্লবের চেতনা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির, জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের মাননীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, জনতার নেতা, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী ভাই এবং বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই শুনেছেন এই ফ্যাসিবাদী হাসিনা সরকার দেশে একের পর এক গণহত্যা পরিচালনা করেছে। তারা গণহত্যা পরিচালনা করেছে 2006 সালের 28শে অক্টোবর পল্টনে গণহত্যা চালিয়েছে। তারা গণহত্যা চালিয়েছে পিলখানার সদর দপ্তরে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা গণহত্যা চালিয়েছে। শাপলা চত্বরে 2013 সালের 5ই মে আলেম ওলামাকে নির্বিচারে গণহত্যা চালিয়ে হত্যা করা হয়েছে। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। আমরা সরাসরি সেখানেই যুক্ত ছিলাম। অযথা বিলম্ব না সমস্যা চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশকে ফ্যাসিবাদের হাতে ছেড়ে না দিতে ধরে রাখতে হবে রাজনৈতিক দলগুলোর ঐক্য। শনিবার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ শীর্ষক আলোচনায় এই কথা বলেন বিএনপি মহাসচিব। গণ অভ্যুত্থানের 1 বছর না পেরোতেই রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি দেশের ভবিষ্যতের জন্য ভালো লক্ষণ নয় দাবি করে এ সময় রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশের স্বার্থে ধরে রাখতে হবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। নির্বাচনকে বিলম্বিত করার জন্য যে পায়তারা চলছে এটাকে বরদাস্ত করব না। প্রতিবার একটা করে অভ্যুত্থান হবে, জনগণ প্রাণ দেবে, আমাদের ছেলেরা প্রাণ দেবে এবং একটা সুযোগ তৈরি হবে। আর আমরা আমাদের দায়িত্বহীনতার কারণে আমরা সেই সুযোগ হারাবো। এটা হতে দেওয়া উচিত নয়। আমি এই সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা দয়া করে, বহুবার বলেছি, আবারও বলছি, যে কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো গোড়াতে হচ্ছে। এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে সেই গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য কাজ শুরু করেছে। গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম নগরীর লালখান বাজারে একটি কনভেনশন হলে শিক্ষিত সমিতি চট্টগ্রাম উত্তর জেলা ত্রিবার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন। আমির খসরু আরও বলেন, গণতান্ত্রিক ধারা ঠিক রাখতে হলে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। এর বাইরে দ্বিতীয় কোনো পথ নেই। যারা নির্বাচন চায় না তারা কেমন রাজনীতি করেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপির এই নেতা। রাজনৈতিক দল হলে তো জনগণের কাছে যেতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, তার মনের কথা বুঝতে হবে, সেটাকে আপনি কাজে পরিণত করতে হবে। এটাই তো রাজনীতি। এখনো আমি মনে করি আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচনকে সফল করার জন্য, একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের সকলকে মিলে কাজ করতে হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
জানান প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময়ই নির্বাচন হবে, পরিবেশ ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার ভালো নির্বাচন হবে বলেও জানান প্রেস সচিব। সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন আন্তরিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে সবার জন্য। যে কোনো ক্যান্ডিডেট বলতে পারবেন না যে না তার প্রতি অন্যায় করা হচ্ছে। আমাদের পলিটিক্যাল পার্টি তারা খুবই প্রতিদিনই প্রায় বসে তারা কথাবার্তা বলছেন এবং আমরা আশা করেছি যে সমস্ত বিষয় এখনো ঐক্যমত্য হয়নি সেই সমস্ত বিষয়ে একটা পার্টিগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য হবে। দেখছেন দেশ জনপদ সংবাদ। গোপালগঞ্জে সহিংসতার পর জারি করা কারফিউ আজ শনিবার রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। সহিংসতার ঘটনায় এই পর্যন্ত ৫ জন নিহত হয়েছে। দায়ের হওয়া ৩টি মামলায় ১৬৭ জনকে আটক করা হয়েছে। জনমনে বিরাজ করছে আতঙ্ক। শেখ জাবিরুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। গোপালগঞ্জে চলমান কারফিউ শনিবার রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। শহরের প্রতিটি রাস্তায় স্বাভাবিক রয়েছে যান চলাচল, তবে শনিবার জেলা শহরের সাপ্তাহিক বন্ধ থাকায় নিত্য প্রয়োজনীয় কিছু দোকানপাট খোলা থাকলেও বন্ধ রয়েছে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া জেলা প্রশাসকের বাসভবনের সামনে রাখা হয়েছে ব্যারিকেড, মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ সদস্য। রাস্তায় মাঝে মধ্যেই দেখা যায় পুলিশের টহল গাড়ি, তবে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। আমরা স্বস্তি চাই, আমরা কোনো জ্ঞান দর্শনে কোনো সংঘাত চাই না। আমরা সাধারণ মানুষ, আমরা খুব গরিব মানুষ, গত 3 দিন গাড়ি ঘোড়া চালাতে পারি না। যাও আজকে রাস্তায় বার হয়েছি, কম বেশি আল্লাহর ইচ্ছায় কিছু পাবানি, কার পূজারের জন্য আর না হয়। ভাড়াও তো নাই, আমরা গরিব মানুষ চলতেছি না, রিক্সা চালাই। এনসিপির কর্মসূচিকে ঘিরে জেলায় ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনায় এ পর্যন্ত 3টি মামলা হয়েছে। আটক করা হয়েছে 166 জনকে। চলমান রয়েছে যৌথ বাহিনীর অভিযান। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছে স্বজনরা। প্রয়োজনে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। জানান গোপালগঞ্জের ঘটনায় 5 জন মারা গেছেন। এই ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। সেই কমিটির রিপোর্টেই বোঝা যাবে ঘটনার দায় কার। এ সময় 3rd টার্মিনালের কাজ প্রায় 100% শেষ হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খুব দ্রুত 3rd টার্মিনাল খুলে দেওয়া হবে। এই টার্মিনাল শুরু হলে অনেক ভোগান্তি কমবে বলেও জানান উপদেষ্টা। আমাদের সাংবাদিকেরা যে কত সাহস, এটাও তারা কিন্তু এই গোপালগঞ্জে প্রমাণ করছে। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে, এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। আমাদের 3rd টার্মিনাল যেটা হয়তো আমরা উদ্বোধন করব কিছুদিনের ভিতরে, 99.88% কাজ হয়ে গেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলটির ভারপ্রাপ্ত তারেক রহমান কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শনিবার দুপুরে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান নেতারা। এছাড়াও আগামীতে দলটির শীর্ষ নেতাদের নিয়ে কটূক্তি করা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দেওয়া হয়। যারা কটূক্তি করছেন, অশালীন মন্তব্য রাখছেন, তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই। এরপর যদি এইভাবে অশালীন মন্তব্য কটূক্তি করেন, আমরা ঘরে
ঘরে বসে থাকবো না। একটি মহল দেশ বিরোধী এবং বিএনপি বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তারা বাংলাদেশে একটি নির্বাচন হোক তারা চায় না, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। একই সঙ্গে যেসব পদ্ধতি শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে এগুলো সংস্কার করা, এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। শনিবার বেলা 11টায় বরিশালের বিডিএস হল রুমে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপে তিনি কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, ঐক্যমত্য কমিশন রাজনীতিবিদদের মতামতের পাশাপাশি জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, নাগরিকের মতামতের মাধ্যমে যাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হয় এবং তার ফলে যেন একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটে, একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায়িত্ব হলো যে একটা নির্বাচন করা, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। একই সাথে যেই সব নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠান শেখ হাসিনা দানবে পরিণত করেছে সেগুলোর সংস্কার করা। এই জন্য সরকার 11টি সংস্কার কমিশন করেছে, এখন একটা ঐক্যমত্য কমিশন হয়েছে। নারায়ণগঞ্জ ও কক্সবাজারের মতো বাংলাদেশে আর কোনো গডফাদারের আবির্ভাব হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দুপুরে কক্সবাজারের জুলাই পদযাত্রার কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান নাহিদ। সহকর্মী আজিজা হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। শনিবার দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে কক্সবাজারে পৌঁছান জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হওয়া পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। পরে শহীদ দৌলত ময়দানে পথসভা হয়। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, নারায়ণগঞ্জ ও কক্সবাজারের মতো বাংলাদেশে আর কোনো গডফাদারের আবির্ভাব হতে দেয়া হবে না। বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারে গডফাদার ছিল। শেখ হাসিনার গডফাদার, তার আগে ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। রোহিঙ্গারা কক্সবাজারবাসীর জন্য এক বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সরকারের কার্যকর কূটনৈতিক উদ্যোগের দাবিও জানান তিনি। রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সবাজারের মানুষের প্রতি আমরা বেইনসাফি করছি কিনা সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। কক্সবাজারের মানুষ তাদের যাতে নিরাপত্তা, আইন শৃঙ্খলার বিঘ্নে না ঘটে, এই সবকিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতি দ্রুত আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো, ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাবো এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধান করুন। পথসভায় জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই মাসটির রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। পরবর্তী বাংলাদেশের আমাদের এই পর্যটন শিল্পকে আমাদের প্রসার এবং বিকাশের জন্য যে কোনো ধরনের নীতি নির্ধারণের পর্যায়ে কথা বলতে হলে কক্সবাজার মানুষের সাথে কথা বলতে হবে। সভায় ইয়াবা সমস্যা নিয়ে নেতারা বলেন, শুধু বদি বিতরণই যথেষ্ট নয়, বরং পুরো ইয়াবা সিন্ডিকেটকে নিশ্চিহ্ন করতে হবে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। রংপুরের সিও বাজার এলপিজি গ্যাস পাম্পের বয়লার বিস্ফোরণে একজন প্রকৌশলী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত 25 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, সিও বাজার এলপিজি ফিলিং স্টেশন গেল কয়েকদিন থেকে বন্ধ ছিল। সেটি মেরামতের জন্য নিচে বসানো বয়লারটি লিকেজ আছে কিনা তা পরীক্ষা করছিলেন একজন প্রকৌশলী সহ কয়েকজন শ্রমিক। এ সময় বিকট শব্দে সেটি বিস্ফোরণ হলে প্রকৌশলী সহ শ্রমিকরা গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রকৌশলীকে মৃত ঘোষণা করেন। তারা 7 দিন ধরে এই লিকেজে কাজ করতেছিল। আজকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডারে তারা হাওয়া প্রবেশ করার সময় এখানে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের কারণে সেন্টারের ক্যাম্পাসে যেসব গাড়িগুলো পার্কিং করা ছিল, এখানে যেসব লোকজন ছিল,
গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়, স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু লোকজন আহত হয়। এই পর্যন্ত আমরা একজন মারা গেছে বলে সংবাদ জানতে পেরেছি। ঢাকা জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিতে আসার সময় সড়ক দুর্ঘটনায় খুলনায় দাকুব উপজেলার জামায়াত আমির সহ 2 জন নিহত হয়েছেন। শনিবার রাত 3:30টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে নিহত হন খুলনার দাকুব উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আবু সাইদ। এ সময় গুরুতর আহত হন আরও 2 জন। হাসপাতালে নেওয়া হলে শনিবার সকালে আমানত শেখ নামে আরও একজন মারা যান। পুলিশ জানায়, খুলনা থেকে ভাঙ্গা পৌর এলাকায় যাত্রা বিরতির সময় আমির সহ কয়েকজন রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ ঢাকাগামী একটি বাস তাদের ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে সড়ক পার হওয়ার সময় সিমেন্ট মিক্সার গাড়ির চাপায় একজন মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ। আর কখনো যেন ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা ফিরে আসতে না পারে, সেজন্য নতুন গণতন্ত্র প্রণয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন কবি ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ফরহাদ মজহার বলেন, বুদ্ধিবৃত্তিক বিকাশের অন্যতম উৎস সাংবাদিকতা। তাই সাংবাদিকদের সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, তা এখনো নানা রূপে ফিরে আসতে চাইছে। এর মূল কারণ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার গঠনতন্ত্র এখনো তৈরি না হওয়া বলেও মন্তব্য করেন ফরহাদ মজহার। নির্বাচন কেন বলেন? ডক্টর ইউনূসের যে সরকার, এটাও তো নির্বাচিত সরকার। বলেন না, ভোট দিলে খালি নির্বাচন হয়, তাহলে রক্ত দিয়ে নির্বাচন হয় না? বাংলাদেশের জনগণের একটা নতুন গঠনতন্ত্র লাগবে, এটাই হলো আমাদের প্রথম কাজ। এটার বিরুদ্ধে যারা বলে, এই প্রসঙ্গ থেকে যারা সরে যায়, তারা পুরনো ফ্যাসিস্ট রাষ্ট্রকে তারা টিকিয়ে রাখতে চায়। দেখছেন দেশ জনপদ সংবাদ।